ফিফথ ইয়ার স্টুডেন্টস, তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? প্লিজ কমেন্ট, প্লিজ। Okay. Today I will discuss a very common topic. This is plural effusion. This is very common topics. A plural effusion তোমার শর্ট কেস, লং কেস, বোর্ড বাইবা, রিটেন, অসপি প্রত্যেকটা স্টেশনে এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কাজে এই প্লুরাল এফিউশন সম্বন্ধে তোমাদের ডিটেলস জানতে হবে। আসো ইন শর্ট কেসে প্লুরাল এফিউশন শুরুতেই শুরুতে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এক্সামিন দ্য ব্যাক অফ দ্য চেস্ট or percuss or auscultate the back of the chest. These are the instruction. তখন তুমি তোমার এক্সামিনেশন স্টার্ট করবা and examiner will ask you what is your diagnosis. তোমার আনসার হবে my diagnosis is right or left-sided pleural effusion. Right or left-sided pleural effusion. Then examiner will ask you, why do you say so? তখন তুমি তোমার ফাইন্ডিংসটা ডিসক্রাইব করবা on inspection, palpation, percussion and auscultation. অর্থাৎ তোমার ইনস্পেকশনের ফাইন্ডিংসটা বলবা, পালপেশনের ফাইন্ডিংস, পারকাশন অ্যান্ড অসকাল্টেশনের ফাইন্ডিংস তুমি বলবা। অথবা তোমাকে বলতে পারে হোয়াট ইউ ডিসক্রাইব ইউর ফাইন্ডিংস, তোমার ফাইন্ডিংসটা ডিসক্রাইব করো। তাহলে আমরা জানি যে দ্য ক্লাসিক্যাল ফাইন্ডিংস অফ প্লুরাল এফিউশন, প্লুরাল এফিউশনের 5 ক্লাসিক্যাল ফাইন্ডিংস থাকে। তাহলে সেগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে রিডিউসড চেস্ট এক্সপেনশন, stony dullness on percussion, breath sound diminished or absent, vocal resonance diminished or absent, there is no added sound. These are the 5 classical findings of a pleural effusion. এটাকে তুমি আবার আরেকটু ডিসক্রাইব করে বলতে পারো। যদি বলা হয় যে তোমার ফাইন্ডিংসটা ডিসক্রাইব করে বলো, তখন তুমি এভাবেও বলতে পারবা যে on inspection, chest movement is restricted on affected sides. On palpation, chest expansion is reduced. On percussion, dullness on percussion. তখন সাইডটা বলতে হবে কতটুকু, কোন জায়গায়, রাইট অর লেফট সাইড, অ্যান্ড অলসো ডিটারমিন দ্য স্পেস অফ দ্য right or left side. And breath sound is diminished on auscultation. Breath sound is diminished or absent, and vocal resonance is diminished or absent, and there is no added sound. These are the description of a findings in pleural effusion. অথবা তোমাকে ক্লাসিক্যাল ফাইন্ডিংসও জিজ্ঞেস করতে পারে, ক্লাসিক্যাল ফাইন্ডিংসগুলো বলো প্লুরাল এফিউশনে। অসপি পরীক্ষায় তোমাকে দিতে পারে এভাবে যে অসপি পরীক্ষা থাকতে পারে এক্সরে, যে তোমার ক্লাসিক্যাল ফাইন্ডিংস অফ ইউর ডায়াগনোসিস, 5 ক্লাসিক্যাল ফাইন্ডিংস অফ ইউর ডায়াগনোসিস, এটা থাকতে পারে অসপিতে। আর শর্ট কেসে তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে যে ডিসক্রাইব ইউর ফাইন্ডিংস, অথবা তুমি ক্লাসিক্যাল ফাইন্ডিংস অফ এ প্লুরাল এফিউশনটা, যে ক্লাসিক্যাল ফাইন্ডিংস অফ প্লুরাল এফিউশনটা বলো। এরপরে নেক্সট তোমাকে বলতে পারে যে 2 ডেফিনিট সাইনস অফ প্লুরাল এফিউশন। 2 ডেফিনিট সাইন, এই যে তুমি যে ডিসক্রাইব করলা ফাইন্ডিংসগুলা, সেখান থেকে বলতে পারে যে 2 ডেফিনেটিভ সাইনস অফ প্লুরাল এফিউশন। শুধুমাত্র 2টা ডেফিনেটিভ সাইন বলো প্লুরাল এফিউশনে। তাহলে একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে স্টোনি ডালনেস অন পারকাশন, আর ব্রেথ সাউন্ড রিডিউসড অর অ্যাবসেন্ট, তাহলে দিস আর 2 ডেফিনেটিভ সাইন অফ প্লুরাল এফিউশন। এগুলো হচ্ছে আমাদের ডেফিনেটিভ সাইন অফ প্লুরাল এফিউশন। এখন বলতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ইউর কেস। এই যে তুমি যে পেশেন্টের এক্সামিন করলা, তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী হতে পারে, মানে আদার দেন প্লুরাল এফিউশন। তাহলে নাম্বার 1 বলবা থিকেন্ড প্লুরা, অ্যান্ড নাম্বার 2 মাস লিশন। নাম্বার 1 থিকেন্ড প্লুরা, আর নাম্বার 2 মাস লিশন। এখন থিকেন্ড প্লুরাতে তাহলে হোয়াই নট দিস ইজ থিকেন্ড প্লুরা, তাহলে তোমার আনসার হবে
যে I want to examine the mediastinum, that is upper mediastinum and lower mediastinum. That is, upper mediastinum indicates the position of trachea and lower mediastinum indicates the position of apex bead. In thickened pleura, there is no mediastinal shifting. In thickened pleura, there is no mediastinal shifting. And on percussion, dullness is impaired. Dullness is impaired. Never stony dull. তাহলে প্লুরাল ইফিউশনে ডালনেস হবে স্টোনি ডাল, আর থিকেন প্লুরাতে ডালনেস ইজ ইম্পেয়ার্ড অ্যান্ড নেভার স্টোনি ডালনেস। এই ইম্পর্টেন্ট কথাটা মনে রাখতে হবে। বাট ইন প্লুরাল ইফিউশন, in case of moderate to massive pleural effusion, mediastinal shifting may be present. Mediastinal shifting may be present. But in thickened pleura, no mediastinal shifting and dullness is impaired and never stony dull. But in pleural effusion, dullness is stony dull. Dullness is impaired. In pleural effusion, there is stony dullness on percussion. এটা মনে রাখতে হবে। And second, mass lesion. এখন তোমাকে আবার অন্যভাবে একটু জিজ্ঞেস করতে পারে, what is differential diagnosis of dull percussion note at a lung base? What is differential diagnosis of dull percussion note at a lung base? এই যে একটা লাং বেসে যে ডাল পারকাশন নোট আর কি কি কন্ডিশন হতে পারে? The number 1, pleural effusion. Number 2, pleural thickening. Number 3, collapse of the lung. And number 4, consolidation. তাহলে dull percussion note at a lung base, 4 condition. Number 1, pleural effusion. Number 2, pleural thickening. Number 3, collapse of the lung. And number 4, consolidation. তখন তোমাকে ইন্ডিভিজুয়ালের collapse of the lung and consolidation এর ফাইন্ডিংসটা জিজ্ঞেস করতে পারে। এগুলো আমরা আলাদা শর্ট কেসে বলবো। কলাপস অফ দ্য লাং অ্যান্ড কনসিডারেশন, এই ফিচারগুলো আলাদা শর্ট কেস আমরা বলবো, ডিসক্রাইব করব। তাহলে যে ডাল পারকাশন নোটের লাং বেস, অথবা তোমাকে ইনস্ট্রাকশন বলতে পারে যে তুমি পারকাস দ্য লাং বেস এভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তখন তুমি লাং বেসটা পারকাস করবা। তখন তুমি বলতে পারে যে এই হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস, তখন তোমার ফাইন্ডিংসটা বলবা যে ডাল পারকাশন নোট। দেন এক্সামিনার উইল আস্ক ইউ যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ডাল পারকাশন নোট অ্যাট এ লাং বেস। তখন তোমার আনসার হবে প্লুরাল ইফিউশন, প্লুরাল থিকেনিং, কলাপস অফ দ্য লাং অ্যান্ড কনসোলিডেশন। ক্লিয়ার? এখন তোমাকে তারপর জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন কি আমরা এটা জানি, প্লুরাল ইফিউশন সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে। তারপর তোমাকে এটা তখন পারতে হবে জিজ্ঞেস যখন করবেন হোয়াট ইজ প্লুরাল ইফিউশন। তাহলে অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড ইন প্লুরাল ক্যাভিটি। অ্যাকুমুলেশন অফ excessive amount of fluid in pleural cavity, this is pleural effusion. Then examiner will ask you, tell me 4 important causes of pleural effusion. Number 1, pulmonary tuberculosis. Number 2, parapneumonic effusion. Number 3, bronchial carcinoma. Number 4, pulmonary infarction. These 4 important causes of pleural effusion. এই কোয়েশ্চেনটা তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, কাজে তোমাকে এটা সাথে জিজ্ঞেস করার সাথে বলতে হবে, এটা পারতে হবে। এটা ভেরি কমন কোয়েশ্চেন। এটা ছাড়া, এই কোয়েশ্চেন করা ছাড়া প্লুরাল ইফিউশনতে তোমাকে যদি বলা হয় যে একটা কোয়েশ্চেনই তোমাকে করবে, এটাই কাজে এটাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি আবার রিপিট করি। তাহলে 4 ইম্পর্টেন্ট কজেস অফ প্লুরাল ইফিউশন। নাম্বার 1, পালমোনারি টিউবারকুলোসিস। নাম্বার 2, parapneumonic effusion. Number 3, bronchial carcinoma. Number 4, pulmonary infarction. এই 4টা হচ্ছে 4 important causes of pleural effusion. নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য কজেস অফ প্লুরাল ইফিউশন ইন দিস কেস। অর্থাৎ তুমি যেই পেশেন্টের প্লুরাল ইফিউশন ডায়াগনোসিস করলা অ্যাট দ্য বেড সাইড, তাহলে এটার কজ কী হতে পারে? হোয়াট আর দ্য কজেস অফ প্লুরাল ইফিউশন ইন দিস কেস। তখন তুমি বলবা যদি তোমার পেশেন্ট যদি ইয়াং হয়, দ্যাট ইজ পেশেন্টের এজ হচ্ছে 25 years মেল পেশেন্ট, or 30 years ফিমেল পেশেন্ট, or 35 years male patient. If the patient is young,
Your cause is number 1 pulmonary tuberculosis, number 2 parapneumonic effusion. Number 1 pulmonary tuberculosis, number 2 parapneumonic effusion. If the patient is middle aged or elderly, তাহলে পেশেন্ট এজ যদি 40 and above or 60 হয় অর্থাৎ 60 and above যদি থাকে, দ্যাট ইজ পেশেন্ট যদি মিডল এজড অর এল্ডারলি হয়, তাহলে তোমার কজ হচ্ছে নাম্বার 1 পালমোনারি টিউবারকুলোসিস, নাম্বার 2 প্যারানিউমোনিক ইফিউশন, নাম্বার 3 ব্রোঙ্কিয়াল কার্সিনোমা। ক্লিয়ার? তাহলে তোমার এই কজগুলা ডিপেন্ডস করবে তোমার হচ্ছে পেশেন্টের এইজ অনুসারে, মানে পেশেন্ট কোন এইজে প্রেজেন্ট করতেছে তোমাকে। এটা নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে যে এখন তোমাকে বলতে পারে, তুমি বলছো এটা প্যারানিউমোনিক ইফিউশন হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ব্রোঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে। ক্লিয়ার? এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইউর এটোলজিক্যাল ডায়াগনোসিস ইন ইউর পেশেন্ট। তোমার কি পয়েন্টস আছে তোমার এটাতে? ধরে নাও এটা যদি টিউবারকুলার প্লুরাল ইফিউশন হয়, তাহলে হোয়াট আর দ্য পয়েন্টস ফেভার অফ টিউবারকুলার এটোলজি ইন ইউর পেশেন্ট। তাহলে এটা যদি টিউবারকুলাস এটিওলজি হয়, দ্যাট ইজ প্লুরাল ইফিউশনের কজ যদি টিউবারকুলোসিস হয়, তাহলে তোমার পয়েন্টসগুলো কী কী? তাহলে পয়েন্টস ইন ফেভার ইন টিউবারকুলাস এটিওলজি নাম্বার 1, তাহলে তখন তুমি বলবা যে আই ওয়ান্ট টু টেক হিস্ট্রি। হিস্ট্রিতে তাহলে কী হবে? হিস্ট্রিতে থাকবে হিস্ট্রি অফ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার ফর মোর দেন 1 month। তাহলে হিস্ট্রি থাকবে হিস্ট্রি অফ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার ফর মোর দেন 1 month। কাফ হেমোফটাইসিস থাকতে পারে, কাফ অ্যান্ড হেমোফটাইসিস থাকতে পারে মোর দেন 1 month। পেশেন্টের ওয়েট লস থাকতে পারে, অ্যান্ড কন্ট্যাক্ট উইথ নোন কেস অফ স্পুটাম পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। ক্লিয়ার? তাহলে এটা যদি টিউবারকুলার্স এটোলজি হয়, তাহলে পয়েন্টসগুলো কী কী? তুমি শুরুতেই বলবা আই উইল টেক হিস্ট্রি। তাহলে হিস্ট্রিতেই থাকবে তার একটা ফিভারের হিস্ট্রি থাকবে, যেটা হচ্ছে নেচার, যে তোমার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকবে ফর লং ডিউরেশন ফর মোর দেন 1 month। তারপরে পেশেন্টের প্রেজেন্ট করতে পারে কাফ, আরেকটা হেমোফটাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, তাও লং ডিউরেশন। আর পেশেন্টের ওয়েট লসের একটা হিস্ট্রি থাকবে। আরেকটা হিস্ট্রিতে থাকবে যে কন্ট্যাক্ট হিস্ট্রি, দ্যাট ইজ যে কন্ট্যাক্ট উইথ এ নোন কেস অফ স্পুটাম পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, অর্থাৎ তার কারোর সাথে ফ্যামিলিতে অথবা আদার এ ধরনের সে যে কন্ট্যাক্ট আছে কিনা, সে কন্ট্যাক্টটা হতে হবে নোন কেস অফ কন্ট্যাক্ট উইথ নোন কেস অফ স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। জাস্ট তুমি শুধু বললা যে কন্ট্যাক্ট হিস্ট্রি, এটা আনসার টাইপেও হবে না, তোমাকে পুরো লাইনটা ক্লিয়ার করে বলতে হবে নোন কেস অফ স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। নেক্সট, এটা যদি তোমার প্যারানিউমোনিক ইফিউশন হয়, তাহলে তোমার এখানে কি থাকবে? প্যারানিউমোনিক ইফিউশন যদি হয়, তাহলে হিস্ট্রিতে থাকবে একটা হচ্ছে হাই ফিভার থাকবে, হিস্ট্রিতে থাকবে হাই ফিভার, আর এই হাই ফিভার থাকবে শর্ট ডিউরেশন থাকবে, আর আরেকটা হচ্ছে যে রাস্টি স্পুটাম থাকবে। তাহলে প্যারানিউমোনিক ইফিউশন যদি হয়, তাহলে এখানে থাকবে হাই ফিভার থাকবে, যেটা থাকবে শর্ট ডিউরেশন, আর থাকবে হচ্ছে কি রাস্টি স্পুটাম, এটা থাকবে প্যারানিউমোনিক ইফিউশনের ক্ষেত্রে। আর এই ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে থাকবে যে হিস্ট্রি অফ কাফ থাকবে অ্যান্ড হেমোফটাইসিস থাকবে, হিস্ট্রি অফ কাফ হেমোফটাইসিস, আর থাকবে হচ্ছে ওয়েট লসে থাকবে, যেটা থাকবে লং ডিউরেশনে থাকবে। আর এক্সামিনেশনে আমরা তখন দেখব কিছু জার্নাল এক্সামিনেশনে তার ইন ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে জার্নাল এক্সামিনেশনে যে পেশেন্টের ক্লাবিং আছে কিনা, নিকোটিন স্টেইন আছে কিনা, আর হচ্ছে লিম্ফ নোডস আছে কিনা। যদি থাকে তখন আমাদের আর হলো কি যে স্মোকিংয়ের হিস্ট্রি, মানে যে স্মোকিংয়ের যদি হিস্ট্রি থাকে, তাহলে আমাদের ডায়াগনোসিসটা ইন ফেভার অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে হবে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট আর দ্য টাইপস অফ প্লুরাল ইফিউশন, হোয়াট আর দ্য টাইপস অফ প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনের টাইপস কী কী? তাহলে প্লুরাল ইফিউশন টাইপস হচ্ছে একটা হচ্ছে এক্সুডেটিভ, আর একটা হচ্ছে ট্রানজুডেটিভ। এক্সুডেটিভ অ্যান্ড ট্রানজুডেটিভ। এক্সুডেটিভ সাধারণত হচ্ছে যদি প্রোটিন যদি মোর দেন 3 গ্রাম পার্সেন্ট হয়, তাহলে সেটা হচ্ছে এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন। তাহলে এক্সুডেটিভ প্লুরাল ইফিউশনের কজগুলো কি? হোয়াট আর দ্য কজেস অফ এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন? আমরা কোন কোন কন্ডিশনে এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন পাই? তাহলে একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, প্যারানিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা অ্যান্ড পালমোনারি ইনফাকশন। দ্যাট ইজ ওই 4টা ইম্পর্টেন্ট কজ, সবগুলাই মনে রাখবা। 4টা যে ইম্পর্টেন্ট কজ আছে, এই 4 ইম্পর্টেন্ট কজেস আর
দে আর এক্সোডেটিভ প্লুরাল ইফিউশন সেম। এখন হচ্ছে ট্রানজিটেটিভ প্লুরাল ইফিউশন। আমরা ট্রানজিটেটিভ প্লুরাল ইফিউশন কোনটাকে বলবো? ট্রানজিটেটিভ প্লুরাল ইফিউশন হচ্ছে প্রোটিন যদি লেস দেন 3 গ্রাম পার্সেন্ট, প্রোটিন লেস দেন 3 গ্রাম পার্সেন্ট হয়, সেটা হচ্ছে ট্রানজিটেটিভ প্লুরাল ইফিউশন। তাহলে ট্রানজিটেটিভ প্লুরাল ইফিউশনের কজ কোনগুলা? ট্রানজিটেটিভ প্লুরাল ইফিউশনের কজ হচ্ছে নাম্বার 1 হচ্ছে congestive cardiac failure, number 2 nephrotic syndrome, and number 3 cirrhosis of liver. These are the transitive causes of pleural effusion. Next তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে what are the causes of bilateral pleural effusion? What are the causes of bilateral pleural effusion? bilateral pleural effusion এর কজ বলো। তাহলে bilateral pleural effusion এর কজগুলো হচ্ছে all causes of transitive pleural effusion, all causes of transitive pleural effusion and transitive pleural effusion, and another is bilateral extensive pulmonary tuberculosis. তাহলে causes of bilateral pleural effusion এর কজগুলো হচ্ছে কি? all causes of transitive pleural effusion, that is congestive cardiac failure, nephrotic syndrome, cirrhosis of liver, আর হচ্ছে bilateral extensive pulmonary tuberculosis. ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে what are the complications of pleural effusion? তাহলে pleural effusion এর কমপ্লিকেশনগুলো বলো। what are the complications of pleural effusion? তাহলে pleural effusion কমপ্লিকেশন হচ্ছে নাম্বার 1 empyema thoracic and নাম্বার 2 thickened pleura. তাহলে complications of pleural effusion হচ্ছে empyema thoracic and thickened pleura. নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে what is empyema? empyemaটা কি? empyema হচ্ছে accumulation of pus in the pleural cavity. accumulation of pus in the pleural cavity, this is empyema. empyema বলার সাথে সাথে তোমাকে অনেক সময় আবার যে তখন তোমাকে এটাও জানতে হবে, কারণ ওয়ার্ডে আমাদের এই পেশেন্টগুলো আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে হোয়াট ইজ empyema necessitans. empyema necessitans হচ্ছে in empyema thoracic fluid may come out subcutaneously in the chest wall. This is called empyema necessitans. তাহলে empyema হচ্ছে accumulation of pus in the pleural cavity, আর empyema necessitans হচ্ছে এই সাবকিউটিনিয়াসলি যদি পাসটা বের হয়ে আসে ইন দ্য চেস্ট ওয়ালে, তখন আমরা এটাকে বলবো empyema necessitans. তাহলে আমরা এটা যে ওয়ার্ডেই দেখতে পারবো যে তার সাবকিউটিনিয়াসলি পাসটা বের হয়ে আসতেছে। তাহলে ইন empyema thoracic fluid may come out subcutaneously in the chest wall. This is called empyema necessitans. Clear? আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞেস করতে পারেন how will you confirm your diagnosis? তুমি তো বললা এটা pleural effusion, তাহলে এটা তুমি কিভাবে কনফার্ম করবা? how will you confirm your diagnosis? তাহলে তুমি কনফার্ম করবা কিভাবে? তোমার আনসার হবে যে I will do chest x-ray, posterior anterior view and lateral view, then aspiration of pleural fluid, তাহলে কনফার্মেশন অফ ডায়াগনোসিস করার জন্য একটা হচ্ছে চেস্ট এক্সরে আর একটা হচ্ছে অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড। নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারেন এখন যে হোয়াট ইনভেস্টিগেশন শুড বি ডান ইন প্লুরাল এফিউশন? তাহলে প্লুরাল এফিউশনে তুমি কি ইনভেস্টিগেশন করবা অথবা সাজেস্ট ইনভেস্টিগেশন? তাহলে হচ্ছে শুরুতেই হচ্ছে একটা চেস্ট এক্সরে করবো, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ এন্ড ল্যাটারাল ভিউ, একটা ব্লাড কাউন্ট করবো, ফুল ব্লাড কাউন্ট উইথ ইএসআর। যদি হাই ইএসআর পাই আমাদের সাসপিশন থাকবে এটা হচ্ছে টিউবারকুলোসিস। হাই ইএসআর পেলে আমাদের সাসপিশন থাকবে টিউবারকুলোসিস। ইন সাম কেসেস দ্যার ইজ অলসো ম্যালিগন্যান্সি। আর লিকোসাইটোসিস যদি ফাইন্ডিংসটা আসে ব্লাড কাউন্টে যদি লিকোসাইটোসিস আসে, তখন এটা হচ্ছে প্যারানিউমোনিক ইফিউশন। দেন aspiration of fluid for analysis, that is pleural fluid study. এই প্রশ্নটা তোমাকে রিটেন পরীক্ষা আসতে পারে, ভাইবার টেবিলও জিজ্ঞেস করবে এবং লং কেসও জিজ্ঞেস করবে যে প্লুরাল ফ্লুইড স্টাডির অ্যানালাইসিসটা বলো। অর্থাৎ তাহলে আমরা একটা প্লুরাল ফ্লুইড স্টাডি করার সময় আমরা কী ফাইন্ডিংসগুলো আমরা কী দেখি? ফার্স্ট হচ্ছে আমরা তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখি। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা প্লুরাল ফ্লুইডের কী হতে পারে স্ট্রো কালার অর অ্যাম্বার কালার, সেরাস, হেমোরেজিক, মিল্কি অর কাইলাস। তাহলে অ্যাপিয়ারেন্স তাহলে কী হতে পারে? স্ট্রো কালার অর অ্যাম্বার কালার, সেরাস, হেমোরেজিক, মিল্কি অর কাইলাস। তাহলে এটা হচ্ছে
অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে টাইপস অফ প্লুরাল ফিশন অ্যাকর্ডিং টু কালার, টাইপস অফ প্লুরাল ফিশন অ্যাকর্ডিং টু কালার। ক্লিয়ার? তারপর হচ্ছে আমরা করব যে প্লুরাল ফ্লুইড স্টাডিতে নেক্সট করব গ্রাম স্টেনিং করব, সাইটোলজি দেখব অ্যান্ড মেলিগন্যান্ট সেল। গ্রাম স্টেনিং, সাইটোলজি অ্যান্ড মেলিগন্যান্ট সেল। তারপর হচ্ছে কি বায়োকেমিস্ট্রি করব। বায়োকেমিস্ট্রিতে আমরা দেখব প্রোটিন অ্যান্ড সুগার। বায়োকেমিস্ট্রিতে দেখব প্রোটিন অ্যান্ড সুগার। তারপর প্লুরাল ফ্লুইড স্টাডি করব ফর এডিএ। এডিএ মিনস অ্যাডেনোসিন ডি অ্যামাইনেজ অ্যাসে। অ্যাডেনোসিন ডি অ্যামাইনেজ অ্যাসে। এটাতে হচ্ছে আমরা কি পাবো, হাই ইন টিউবারকুলোসিস। সাধারণত এডিএ হাই থাকে ইন টিউবারকুলোসিস। দেন হচ্ছে আমরা কালচার সেন্সিটিভ করব, যে প্লুরাল ফ্লুইড স্টাডি ফর এএফবি। আর লেটেস্ট ইনভেস্টিগেশন যেটা, সেটা হচ্ছে প্লুরাল ফ্লুইড হচ্ছে জিন এক্সপার্ট। ফিডাল ফ্লুইড আমরা দেখব জিন এক্সপার্ট। তাহলে আমরা তাহলে একটা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করে স্টাডি করার জন্য আমাদের দেখতেছি তাহলে কি কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখতেছি, দ্যাট ইজ টাইপস অফ প্লুরাল ফিশন অ্যাকর্ডিং টু কালার। তারপর হচ্ছে গ্রাম স্টেনিং, মেলিগন্যান্ট সেল, সাইটোলজি, বায়োকেমিস্ট্রি, প্রোটিন অ্যান্ড সুগার, এডিএ, কালচার সেন্সিটিভিটি, এএফবি অ্যান্ড জিন এক্সপার্ট। তারপর হচ্ছে আমরা নেক্সট করতে পারি এটাকে কনফার্ম করার জন্য, আরও কনফার্ম করার জন্য আমরা করতে পারি যে প্লুরাল বায়োপসি। প্লুরাল বায়োপসি, প্লুরাল বায়োপসি, যে প্লুরাল বায়োপসি করব। এখন প্লুরাল বায়োপসির ফাইন্ডিংসটা তখন, যে প্লুরাল বায়োপসি সাধারণত কী দিয়ে করা হয়, যে প্লুরাল বায়োপসি সাধারণত করা একটা নিডল দিয়ে, যে নিডলটার নাম হচ্ছে অ্যাব্রামস নিডল। যে নিডলসটা হচ্ছে নাম কি, অ্যাব্রামস নিডল। তাহলে প্লুরাল বায়োপসিতে আমাদের কি ফাইন্ডিংস আশা করব, যদি প্লুরাল বায়োপসিতে গ্রানুলোমাটাস লিশন পাই তাহলে এটা ইন ফেভার অফ টিউবারকুলোসিস। গ্রানুলোমাটাস লিশন ইন ফেভার অফ টিউবারকুলোসিস, আর মেটাস্টেটিক ডিপোজিটস ইন ফেভার অফ ম্যালিগন্যান্সি। এই দুটো ফাইন্ডিংস তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট ইনভেস্টিগেশন করব অ্যাকর্ডিং টু সাসপিশন অফ কজ। নেক্সট ইনভেস্টিগেশনগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু সাসপিশন অফ কজ। দেন এক্সামিনার তোমাকে যে অ্যানাদার কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন এভাবে, যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ টিউবারকুলার প্লুরালিফিশন। যে তুমি যদি এটা যে প্লুরালিফিশন সাসপেক্ট করো, প্লুরালিফিশনের কজ সাসপেক্ট করো টিউবারকুলোসিসের জন্য, তাহলে হোয়াট আর দ্য স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ টিউবারকুলাস প্লুরাল ইফিউশন। টিউবারকুলাস প্লুরাল ইফিউশনের স্পেশাল ক্যারেক্টার্সগুলো কী কী? নাম্বার ওয়ান, in tubercular pleural effusion, this may be straw or amber color. This is exudative in nature, exudative in character. তাহলে straw or amber color, exudative in character. There is a high lymphocyte থাকবে, there is high lymphocyte, that is lymphocytes more than 50%, lymphocyte more than 50%. ADA in the fluid is elevated. ADA যদি করি, ADAটা আমাদের ADA in the fluid is elevated. আর AFB, acid fast bacilli may be found in 20% cases. 20% cases AFB may be found. আর প্লুরাল বায়োপসিতে হচ্ছে 80% কেসেসে পজিটিভ থাকবে। প্লুরাল বায়োপসিতে 80% কেসেস পজিটিভ থাকবে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ প্লুরাল ইফিউশন। এটা তোমাকে যে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, আর এটা তোমার রিটার্ন পরীক্ষাও আসতে পারে। আর এখন তোমাকে নেক্সট জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন। হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন। তাহলে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন ইন্ডিকেশন হচ্ছে দুইটা, নাম্বার ওয়ান ডায়াগনস্টিক পারপাস অ্যান্ড নাম্বার টু থেরাপিউটিক পারপাস। নাম্বার ওয়ান ডায়াগনস্টিক পারপাস অ্যান্ড নাম্বার টু থেরাপিউটিক পারপাস। ডায়াগনস্টিক পারপাসে আমরা করব যে ডায়াগনস্টিক পারপাসে আমরা টু সি ফিজিক্যাল ক্যারেক্টার, সাইটোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। আমরা ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সগুলো দেখব, ক্যারেক্টার দেখব, সাইটোলজি দেখব অ্যান্ড বায়োকেমিস্ট্রি। আর থেরাপিউটিক পারপাসে করব কখন, যে যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে অ্যান্ড ম্যাসিভ ইফিউশন যদি হয়, তাহলে থেরাপিউটিক পারপাস কখন, একটা হচ্ছে যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে অ্যান্ড ম্যাসিভ ইফিউশন হয়। ক্লিয়ার? রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ পেশেন্ট যে কমপ্লেন করতেছে শর্টনেস অফ ব্রেথ নিয়ে, তাই না, তারপরে সিভিয়ার ব্রেথলেস নিয়ে যে কমপ্লেন করতেছে, আর যদি ম্যাসিভ ইফিউশন আমরা পাই সেক্ষেত্রে আমরা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করব। এখন তোমাকে বুঝতে হবে যে ক্লিনিক্যালি বুঝতে হবে এটা কীভাবে বুঝবা, এটা যে ম্যাসিভ প্লুরাল ইফিউশন। ম্যাসিভ ইফিউশন ক্লিনিক্যালি কীভাবে বুঝবা, যদি ডালনেস অন পারকাশন এক্সটেন্ডস আপ টু সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অর অ্যাবভ। অর্থাৎ তুমি যখন ক্লিনিক্যালি বেডসাইডে যখন পারকাশন করবা,
তখন যদি এই ডালনেস স্টোনি ডালনেস অন পারকাশনটা এক্সটেন্ড করে আপ টু সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস অর অ্যাবভ, দিস ইজ ম্যাসিভ প্লুরাল এফিউশন। এটা হচ্ছে ক্লিনিক্যাল। আর কালেক্টেড অফ ফ্লুইড কালেক্টেড অ্যামাউন্ট অফ ফ্লুইড মোর দেন 1500 ml যদি হয়, কালেক্টেড অ্যামাউন্ট অফ ফ্লুইড মোর দেন 1500 ml অ্যাবভ হলে সেটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল এফিউশন। আর মাইল্ড ডিফিউশন হচ্ছে লেস দেন 500 ml, আর মডারেট ডিফিউশন হচ্ছে 500 to 1500 ml। তাহলে ম্যাসিভ প্লুরাল এফিউশন আমরা দুইভাবে বুঝতে পারি, একটা হচ্ছে বেড সাইডে পারকাশন করে, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্লুইড দিয়ে। তাহলে অ্যামাউন্ট অফ ফ্লুইড যদি মোর দেন 1500 ml হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ম্যাসিভ প্লুরাল এফিউশন। এখন তোমার আসো যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন। তাহলে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করার সময় কি কমপ্লিকেশন হতে পারে? তুমি যখন প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করবা তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? তাহলে প্রিন্সিপাল অফ অ্যাসপিরেশন, তাহলে আমাদের যে প্রিন্সিপাল অফ অ্যাসপিরেশন জানতে হবে। প্রিন্সিপাল অফ অ্যাসপিরেশন হচ্ছে ইট ইজ অলওয়েজ ডান আন্ডার স্ট্রিক্ট অ্যাসেপ্টিক কন্ডিশন উইথ স্লো উইথড্রল অফ ফ্লুইড, উইথ স্লো উইথড্রল অফ ফ্লুইড, দিস ইজ দ্য প্রিন্সিপাল। তাহলে একটা যে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করার সময় তোমাকে যে স্ট্রিক্ট অ্যাসেপ্টিক কন্ডিশন এবং এটা ড্র করতে হবে উইথ স্লো উইথড্রল অফ ফ্লুইড। তাহলে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস ডিউরিং অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড? তাহলে নাম্বার 1 হাইড্রোনিমোথোরাক্স, নাম্বার 2 এম্পাইমা থোরাসিক্স, নাম্বার 3 acute pulmonary edema, and number 4 pleural shock. These are the complications of pleural fluid aspiration. তাহলে হাইড্রোনিমোথোরাক্স, এম্পাইমা থোরাসিক্স, acute pulmonary edema and pleural shock। এখানে acute pulmonary edemaটা হচ্ছে নন কার্ডিওজেনিক, আর ইট ইজ অলওয়েজ ইউনিলেটারাল। তাহলে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশনের সময় যে acute pulmonary edema যেটা হবে এটা হচ্ছে নন কার্ডিওজেনিক এবং এটা ইউনিলেটারাল। এটা কেন হবে? এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে ইফ ফ্লুইড ইজ রিমুভড ভেরি কুইকলি, তুমি যদি ফ্লুইড ভেরি কুইকলি রিমুভ করো তখন তার কী হতে পারে? একুয়েট পালমোনারি এডিমা হতে পারে। এখন লাস্টে তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে হাউ টু ট্রিট প্লুরাল এফিউশন, হাউ টু ট্রিট প্লুরাল এফিউশন। তাহলে প্লুরাল এফিউশন তুমি কীভাবে ট্রিট করবা? তাহলে এখন তোমার আনসার হবে ট্রিটমেন্ট ইজ গিভেন অ্যাকর্ডিং টু কজ। ট্রিটমেন্ট ইজ গিভেন অ্যাকর্ডিং টু কজ। তাহলে কজ অনুসারে আমি ট্রিটমেন্ট করবো। দেন তুমি কী করবা? অ্যাসপিরেশন করবো, অ্যাসপিরেশন অফ ফ্লুইড করবো। দেন if aspiration of fluid is tubercular in origin, then you will give anti-tubercular chemotherapy. If effusion is due to pneumonia, antibiotic is given, and if it is malignancy, and treatment is given accordingly. তাহলে এগুলো হচ্ছে ওভারঅল আমাদের প্লুরাল এফিউশন নিয়ে আমি আজকে যে ডিসকাশনটা করলাম। এই প্রত্যেকটা পয়েন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো পারলে তোমার প্লুরাল এফিউশন নিয়ে আর কোনো কোয়েশ্চেন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই কথাগুলা যেই আমি ইনফরমেশনগুলো তোমাকে দিলাম, ডেলিভার্ড করলাম, এগুলা তোমার প্রত্যেকটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হবে। আর এগুলো পারলে তোমার আর কোনো পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? আমরা নেক্সট শর্ট কেস নিয়ে অ্যানাদার ডে আমরা ডিসক্রাইব করব। থ্যাংক ইউ।